ফার্স্ট কোশ্চেন, কনস্টান্টাইন তাসৌলাস কোন দেশের হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে? দেখো, এগুলো আমাদের কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। দেখো, এটা হবে অ্যান্সার হবে কি গ্রিস। দেখো, গ্রিসকে আমরা সব থেকে প্রাচীন সিভিলাইজেশন হিসেবে মনে করি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হওয়ার কারণ কি, যে কেন, কারণ গ্রিসের সঙ্গে আমাদের যে ভারতের বর্তমান সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। তার কারণ কি, গ্রিস আমাদের এখন হেল্প করছে আমাদের যে ইকোনমিক করিডোর স্থাপন করার জন্য। ইকোনমিক করিডোর বলতে যেটা চায়না যে ইউরোপের সাথে বাণিজ্য করে, সেই সি পেকের অল্টারনেটিভ ওয়ে, তার জন্য গ্রিস, যেটা মধ্যে ইসরায়েলও সাপোর্ট করছে, সৌদি আরবও সাপোর্ট করছে, সে কারণে গ্রিসের সাথে ভারতের কিন্তু প্রেজেন্ট সম্পর্ক খুব ভালো রয়েছে। সেই জন্য বর্তমানে প্রেজেন্টলি যেসব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রয়েছে, তাদের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কে রয়েছে, এগুলো কিন্তু আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। ওকে, আচ্ছা, কোন রাজ্য সরকার নদী বন্ধন প্রকল্প চালু করেছে? খুব ইম্পর্টেন্ট, নদী বন্ধন প্রকল্প। কি হবে? আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের রিসেন্ট আমাদের বাজেট পেশ হয়েছে, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি যিনি বাজেট পেশ করেছেন। তো সেখানে বাজেটের যে 2025-26 যে বাজেটটা তিনি পেশ করেছেন, সেখানে তিনি বলেছেন যে এবার, মানে সেখানে ডিসকাশন করা হয়েছে কি নিয়ে, আমাদের যে বিভিন্ন নদী অঞ্চল রয়েছে, গঙ্গা নদী বলো, মানে বিশেষ করে গঙ্গা নদীটাই আমরা বলবো। নদী অঞ্চল কি হয়, এর যে উপকূলগুলোর, বিশেষ করে নদী অঞ্চল বলতে আমরা গঙ্গাটাই আমাদের প্রধান নদী, সেই গঙ্গার যে তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেগুলো ভাঙন হচ্ছে, ভাঙন দেখা যায়। ফলে একটা জায়গার, মানে যখনই বন্যা হয় বা জলের কারণে ধারগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে, সেই কারণে সেই ভাঙনগুলোকে রদ করার জন্য, কারণ এবারে ভাঙন ধরলে কি হবে, নদীর কাছাকাছি লোক কেউ থাকতে চাইবে না, কারণ সেখানে কিছু যদি বানানো হয় সেটা খুব সহজে ঘর ভেঙে যাবে, লোক কাছাকাছি সেখানে জানতে চাইবেন, থাকতে চাইবে না। সেই কারণে সেই নদীর মানে ভাঙনটাকে রদ করার জন্য এবং তার সাথে সাথে জীবিকার জন্য, কারণ নদীকে কেন্দ্র করে মাছ ধরা থেকে শুরু করে সবকিছু হয়, তারপর আমাদের বিভিন্ন মৎস্য চাষ, সেচ, ঠিক আছে, সমস্ত যে এগুলো আমাদের সবই তো মানে কি বলবো, ইকোনমিক জন্য গুরুত্বপূর্ণ, প্লাস কৃষিতে ব্যবহার করা হয়, সেগুলো জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার নদী বন্ধন প্রকল্প চালু করেছে। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, ব্রহ্মোস এনজি ক্ষেপণাস্ত্র ভারত কোন দেশের সাথে যৌথভাবে তৈরি করছে? ক্ষেপণাস্ত্র মানে বুঝি এখান থেকে মিসাইল, এখান থেকে ছাড়লো, যে কোনো দেশে গিয়ে অ্যাটাক করলো, সেরকম ইম্পর্টেন্ট ক্ষেপণাস্ত্র হচ্ছে ব্রহ্মোস এনজি। এটা একটা মানে খুবই, আমাদের যে ক্ষেপণাস্ত্রটা, একটু এটা সম্পর্কে বলে দিই, তারপরে তোমরা যদি বলতে পারো ভালো। এটা আমাদের একটা, রাশিয়া। হ্যাঁ, এটার অ্যান্সার হবে রাশিয়া, ঠিক আছে, ভেরি গুড। এটা অ্যান্সার হবে রাশিয়া, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ফ্রেন্ড, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে সুপারসনিক ক্রুজ সুপারসনিক ক্রুজ মিসাইল বা ক্ষেপণাস্ত্র, ঠিক আছে। মানে সুপারসনিক মানে কি, কোনো জিনিসের সুপারসনিক মানে জানো? সুপারসনিক মানে কি, সনিক, সুপারসনিক। সুপারসনিক মানে হচ্ছে কোনো জিনিস যদি শব্দের গতিবেগে যায়, শব্দের গতিবেগের বেশি গতিবেগে যায়, সেটাকে সুপারসনিক বলা হয়, ঠিক আছে। তো এই সুপারসনিক মানে তার গতিবেগ হচ্ছে শব্দের গতিবেগ থেকে বেশি। তো এটা রাশিয়ার সাথে যৌথভাবে ভারত তৈরি করছে। এটা এখন আমাদের প্রপারলি টোটালি রেডি হয়নি, তবে এটার যে টেস্ট হবে সেটা 2026 সালে এটা টেস্ট হবে, ঠিক আছে। তো যদি টেস্ট 2026-এ সফল হয়ে যায়, তাহলে আমরা 27-28-এ এটা তৈরি করব, ভারত যৌথভাবে এটা তৈরি করবে, ঠিক আছে। এখানে একটা জিনিস একটা বলে দিই, অনেক জায়গায় তোমরা হচ্ছে ম্যাক নাম্বার বা ম্যাক গতি সম্পর্কে শুনেছো, এটা কোনোদিন ম্যাক গতি? আর গতিবেগটা থাকবে 3.5 ম্যাক, মানে কি বলতে পারবে ম্যাক গতিটা কি জিনিস? ম্যাক গতি মানে হচ্ছে কোনো জিনিস যদি শব্দের গতিবেগে যায়, বলা হয় 1 ম্যাক স্পিডে যাচ্ছে, তার মানে এর যে গতিবেগটা হবে শব্দের গতিবেগ থেকে 3.5 গুণ বেশি হবে। শব্দের গতিবেগ কত জানি? শব্দের গতিবেগ কত? 332।
মিটার পার সেকেন্ড, হুম তাই তো? তার 3 গুণ, 3.5 গুণ। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে কত আসতে যাবে, তাই তো? আচ্ছা, নেক্সট, সম্প্রতি সংবাদে দেখা যাওয়া সুদান ভাইরাস কোন ধরনের রোগ? সুদান ভাইরাস এখন খুব ফেমাস একটা মানে রোগ, মানে সেটা কি ধরনের? সেটা হচ্ছে ভাইরাল হিমোরেজিক জ্বর। ঠিক আছে, বলে দিচ্ছি জিনিসটা কি। দেখো, আফ্রিকা অনেক দেশ আছে যারা এখনো পর্যন্ত ডেভেলপ নয়, মানে তারা একটা টাইমে ডেভেলপ ছিল। তার মধ্যে একটা দেশ রয়েছে, সেটা হচ্ছে উগান্ডা। নাম শুনেছো উগান্ডা? আফ্রিকার গরিব দেশের মধ্যে। তো উগান্ডাতে কি হয়েছে, এই ধরনের রোগ সুদান ভাইরাস, মানে সুদান থেকে এটা বেসিক্যালি উৎপত্তি বলা হয়, এর উৎপত্তি হয়েছে, যেটা এখানে প্রচুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ঠিক আছে, এবার একটা রোগ কিছুদিন আগে সেখানে প্রচুর লোক মারা গিয়েছিল, মনে আছে যদি, সেটা যে ইবোলা, মনে পড়ে? ইবোলার শুনেছো, ইবোলা ভাইরাস? হুম হুম তো এটা হচ্ছে, এই যে ইবোলা ভাইরাস ছিল, সেই ইবোলা ভাইরাসেরই একটা, মানে যেমন করোনা ভাইরাসের স্পিসিস হয়, সেরকম ইবোলা ভাইরাসেরই একটা এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে সুদান ভাইরাস। ঠিক আছে, কারণ এটা প্রথমবার 1976 সালে এটা সুদানে পাওয়া গেছিল এইটা, সেই কারণে এটা হচ্ছে সুদান ভাইরাস নামে পরিচিত। ওকে, এবার এর সমস্যা কি? এর হচ্ছে মৃত্যুর হার খুব বেশি। দেখো, করোনা করোনা বা কোভিড-19 আমাদের যে হয়েছিল, খুব বেশি আমরা মানে আতঙ্কিত বা খুব বেশি এটা গন্ডগোলের এ ছিল না। তার কারণ 1000 লোক যদি সংক্রমণ হয়, সেখানে কোনো একটা রোগে 1000 জন সংক্রমণ হচ্ছে, সেখান থেকে মারা যাচ্ছে 2 জন। আর একটা জায়গায় 100 জন সংক্রমণ হচ্ছে, মারা যাচ্ছে 4 জন। তাহলে কোনটা বেশি ভয়ানক? অবশ্যই দ্বিতীয়টা। ঠিক আছে, মানে যার সংক্রমণের মানে সংক্রমণের সঙ্গে মৃত্যু বেশি, বা সেটা বেশি ছড়িয়ে যাওয়া, বা মৃত্যুই বলতে পারি, 1000 জনের মধ্যে 2 জন মরছে, 100 জন সংক্রমণ হলে 4 জন মরছে, তাহলে সেটা বেশি ক্ষতিকারক। তো এর যে মৃত্যু হার, ঠিক আছে, সুদান যে ভাইরাসটা রয়েছে, এর মৃত্যু হার, যে ডেথ রেট, এটা বেশ বেশি। সেই জন্য এটা বেশি চিন্তার বিষয়। ঠিক আছে, মৃত্যু হার বেশি হলে, দেখো, সংক্রমণ হচ্ছে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মৃত্যু হার বেশি হয়, এটা কিন্তু খুব কষ্টকর। ঠিক আছে, এটা এক ধরনের ভাইরাল হেমোরেজিক জ্বর। আচ্ছা, নেক্সট, সামাজিক ন্যায় বিচারের উপর প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজক কোন শহর? সোশ্যাল জাস্টিসের জন্য আঞ্চলিক সংলাপ, মানে বিভিন্ন মানুষের মধ্যে সংযোগ করা, যে সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, যেটা আমাদের ডিপিএসপি তেও বলা হয়েছে, যে সামাজিক ন্যায় বিচার করতে হবে। ঠিক আছে, সোশ্যাল জাস্টিসের উপর প্রথম আঞ্চলিক সংলাপ কোন রাজ্য আয়োজন করেছে? অবভিয়াসলি এই ধরনের যদি কিছু বড় ইভেন্ট থাকে, সেটা হয় নিউ দিল্লিতে। কেন? কারণ নিউ দিল্লিতে কি আছে বাবা? ক্যাপিটাল নয়, নিউ দিল্লিতে আছে সবচেয়ে বড় কমিউনিটি হল। সংসদ না বাবা, সংসদ নয়, সবচেয়ে বড় কমিউনিটি হল, তার নাম হচ্ছে ভারত মণ্ডপ। নাম শুনেছো ভারত মণ্ডপ? মণ্ডপম। যেখানে আমাদের হচ্ছে সমস্ত কিছু এখানে ইভেন্ট হয় ভারত মণ্ডপ থেকে। ঠিক আছে, তো এই ভারত মণ্ডপে এটা ইন্ট্রোডিউস হয়েছে সামাজিক ন্যায় বিচারের উপরে। 24 থেকে 25 ফেব্রুয়ারি এটা অনুষ্ঠিত হবে, মানে অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, সেখানে আমাদের যে এখানে আমাদের এটা নিয়ে আলোচনা করে হয়েছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এখানে উপস্থিত ছিল, মেনলি এটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এটা চালু করেছিল। ঠিক আছে, তো যাই হোক, এখানে উদ্দেশ্য এটাই ছিল যে সমাজে সমস্ত যে আঞ্চলিক সংলাপের মাধ্যমে, মানে যারা লেবাররা রয়েছে, শ্রমিকরা রয়েছে, তারা যাতে সোশ্যাল জাস্টিস পায়, সেই কারণে এটা প্রচারিত করা হয়েছে বা প্রচার করা হয়েছে এটার সম্পর্কে কাজকর্ম। ওকে, নেক্সট, ভারত কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান এর 6th সংস্করণ পরিচালনা করছে? ধর্ম গার্ডিয়ান, এটা আমাদের কোন দেশের সাথে? এটা আমাদের জাপান। ঠিক আছে, ভারত আর জাপানের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কোথায় হবে? জাপানে হবে এটা, জাপানের মাউন্ট ফুজি। ঠিক আছে, মাউন্ট ফুজি, মাউন্ট ফুজিতে
এই যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান এর 6th এডিশন আমাদের হতে চলেছে। ঠিক আছে, আগের দিনকে একজন জিজ্ঞেস করেছিলে যে এক্সারসাইজ ট্রেনিং এক্সারসাইজগুলো হয় কেন। তো যাই হোক, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে জাপানের সঙ্গে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, তিরুপারঙ্কুন্দ্রম পাহাড় কোন রাজ্যে অবস্থিত? আর এটা এখন খবরে থাকার প্রথম কথা কারণ কি? হঠাৎ করে এরকম একটা পাহাড়ের কেন খবরে রয়েছে? তিরুপারঙ্কুন্দ্রম, কি মনে হচ্ছে? দেখে কি মনে হচ্ছে কোন রাজ্যে হতে পারে? তিরুপতির কাছাকাছি, তামিলনাড়ু। তামিলনাড়ু, ঠিক আছে। দেখে বুঝতে পারবে কোনটা, সেটা হলেই হবে। এবার খবরটা কি সেটা আমি তারপরে বলছি। দেখো, এই যে তিরুপারকুন্দ্রম রয়েছে, ঠিক আছে, এই জায়গায় কি হচ্ছে? এই জায়গাতে একটা আমাদের যে ধর্মীয় আনরেস্ট, মানে যেটাকে আমরা রিলিজিয়াস আনরেস্ট বলবো, সেটা দেখা দিচ্ছে। তার কারণ এই জায়গায় এখন তামিলনাড়ুর যে পলিটিক্স খুব বেশি ডাইভার্সিফাই হয়ে গেছে। কারণ তামিলনাড়ু কি হয়েছে, স্ট্যালিন বা এই কারণের জন্য সমস্যা কি হচ্ছে যে গভর্নমেন্ট বা সরকার অ্যান্টি হিন্দু, ঠিক আছে, কিন্তু জনগণ তারা হিন্দু রয়েছে। ফলে একটা বারবার একটা গন্ডগোল দেখা দিয়েছে। এবার এই যে পাহাড়টা রয়েছে, তিরুপারকুন্দ্রম যে পাহাড়টা রয়েছে, এটা প্রেজেন্টলি রয়েছে তামিলনাড়ুর হচ্ছে মাদুরাই ডিস্ট্রিক্টে। তামিলনাড়ুতে আমরা মাদুরাই ডিস্ট্রিক্ট জানি। তো তামিলনাড়ুর মাদুরাই ডিস্ট্রিক্টে এই পাহাড়টা রয়েছে। এবার এখানের গুরুত্বটা কি কি হয়েছে? এই মাদুরাই যে এই যে পাহাড়টা রয়েছে, এটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল কারা? পান্ড রাজারা। পান্ড মানে চের, পান্ড, চোল। আমরা সঙ্গম লিটারেচার বা সঙ্গম ডাইনেস্টির সময় পড়েছিলাম, তামিলনাড়ুকে কেন্দ্র করে গঠিত হয়েছিল। চোল বেসিক্যালি তামিলনাড়ুর কেন্দ্র করে গঠিত হয়েছিল, আর পান্ডেয় মানে এই তামিলনাড়ুই বলবো, তামিলনাড়ুর যে নিচের পোর্শনটা ছিল। তো এখানে যে পান্ড রাজারা ছিল, তারা এখানে যে পাথর কেটে এই মানে পাথর কেটে এখানে কিছু মন্দির বানিয়েছিল, ঠিক আছে, কিছু মন্দির বানানো হয়েছিল এখানে। সেই মন্দিরটা পাহাড় কেটে বা পাথর কেটে বানানো হয়েছিল। পরবর্তীকালে কি হয়েছে, এখানে মাদুরাইয়ের যে সুলতান ছিল তার নাম ছিল সিকান্দার শাহ। এটা তো সবসময়ের গন্ডগোল, হিন্দু রাজা কিছু বানাবে, মুসলিম রাজা এসে সেটা ভাঙবে। তো সিকান্দার শাহ এসে এর পরে কি করলো, এখানে এর মধ্যেই একটা মুসলিমদের জন্য, ঠিক আছে, মুসলিমদের জন্য এখানে কি করে, একটা মসজিদ নির্মাণ করে। তাহলে বুঝতেই পারছো, যদি দুটো জিনিস পাশাপাশি থাকে তাহলে গন্ডগোল হবেই, ঠিক আছে। সেই কারণের জন্য এখানে গন্ডগোল। তাহলে পাণ্ড্য রাজাদের জন্য এখানে মন্দির হয়, মুসলিম রাজাদের জন্য এখানে মসজিদ হয়, আবার এখানে কিছু জৈন গুহাও রয়েছে। তার মানে বুঝতে পারছো এটা গন্ডগোলের জায়গা সবসময়ই চলছে। সেই জন্য এটা একটা গন্ডগোলের ব্যাপার হয়েছে, যেখানে এখন অ্যাট লাস্ট মাদ্রাজ হাইকোর্ট, ঠিক আছে, এখানে মাদ্রাজ হাইকোর্ট এখানে কিছু অর্ডার পাস করেছে যে ধর্মীয় সম্প্রীতি গভর্নমেন্টকে বজায় রাখতে হবে। ওকে, এই হচ্ছে গল্প। সেই জন্য এই পাহাড় এখন নিউজে রয়েছে। নেক্সট, লাও খোয়া বুড়ো চোপারি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের এখন খবরে রয়েছে, তার কারণ এটা কি মনে হয়? মণিপুর? না, এটা রয়েছে আমাদের জানি না স্যার, আসাম। আমি এমনি অবশ্যই বলো না, কোনো অসুবিধা নেই। ডিসকাসই তো করতে হবে নাকি, না হলে তো মনে থাকবে কি করে? আচ্ছা, এই অভয়ারণ্যটা রয়েছে আমাদের আসামে। এবার এটা আমাদের খবরে আসার কারণ কি, এখানে দীর্ঘ 40 বছর পর, ঠিক আছে, অ্যাপ্রক্স 40 ইয়ার্স পর এখানে দেখা গেছে আমাদের আবার এক শৃঙ্গ গন্ডারকে, ঠিক আছে। এক শৃঙ্গ গন্ডার 40 বছরের মধ্যে এখানে এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়নি। হঠাৎ করে এখানে 40 বছর পরে এক শৃঙ্গ গন্ডার পাওয়া গেছে বা দেখা গেছে, ঠিক আছে। সেই কারণে এইটা এখন প্রেজেন্টলি খুব মানে ফোকাসের মধ্যে এসেছে। আসামে আমাদের অলরেডি কি রয়েছে, কাজিরাঙ্গা রয়েছে, তাই না? কাজিরাঙ্গা থেকে শুরু করে কাজিরাঙা। কাজিরাঙ্গা রয়েছে, এখানে এক শৃঙ্গ গন্ডার আমরা সংরক্ষণ করছি, কিন্তু এখানে কোনো এক শৃঙ্গ গন্ডার ছিল না বা নেই, ঠিক আছে। সেই কারণে এই যে আসামের যে এই অভয়ারণ্যটা, যেটা নাগাঁও জেলাতে অবস্থিত, এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে 40 বছর পরে এখানে এক শৃঙ্গ গন্ডার দেখা গিয়েছে, ঠিক আছে। এই জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা খবর। আচ্ছা, গ্রেভ হক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম
কোন দেশ তৈরি করছে? সারফেস টু এয়ার মিসাইল মানে মাটি থেকে ছাড়বে, একদম উপরে গিয়ে আকাশে গিয়ে করবে। সারফেস টু এয়ার, কিছু হয় এয়ার টু সারফেস, কিছু হয় এয়ার টু এয়ার, তাই তো? এই ধরনের বিভিন্ন মিসাইল হয়। এটা কোন রাজ্য তৈরি করে, মানে কোন দেশ তৈরি করেছে? গ্রেভ হক হাইব্রিড সারফেস টু এয়ার। সারফেস টু এয়ার মানে মাটি থেকে মারবে, আকাশে গিয়ে টুইং করে উড়িয়ে দেবে, ঠিক আছে? এটা বানিয়েছে আমাদের যুক্তরাজ্য। যুক্তরাজ্য মানে, যুক্তরাজ্য মানে কি? ইউকে। ইউকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ইউকে। ইউকে মানে তার মধ্যে কি কোন কোন দেশ রয়েছে? ইউনাইটেড কিংডম বলতে স্যার এই তো লন্ডন। লন্ডন কি দেশ বাবা? চারটে দেশ চারটে দেশ আছে। মনে আছে এগুলো সম্পর্কে? মনে আছে? ইংল্যান্ড, ব্রিটেন। আচ্ছা, ইংল্যান্ড আর ব্রিটেন আলাদা দেশ? পুরো ভুলে গেছো? আচ্ছা দেখো, আমরা যদি ম্যাপ দেখি, এই যে ফ্রান্স আছে নিচের জায়গাটা, ইংল্যান্ড কি হয় এইভাবে একটা দ্বীপের মতো আছে। ইংল্যান্ডের মানে এর মধ্যে এই যে ইয়েলো কালারের দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ওয়েলস, সরি এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ড। হলুদ কালারের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইংল্যান্ড, যার ক্যাপিটাল হচ্ছে লন্ডন। ওকে, পাশে যে পিঙ্ক কালারের আছে এটা আরেকটা দেশ, তার নাম হচ্ছে ওয়েলস, তার ক্যাপিটাল হচ্ছে দেখো কার্ডিফ। দেখো কার্ডিফ আছে এর ক্যাপিটাল, দেওয়া আছে। এর উপরে আছে দেখো একটা দেশ, এটা হচ্ছে স্কটল্যান্ড, তার ক্যাপিটাল হচ্ছে ইডেনবার্গ। আর এইদিকে নিচের যে অংশ, এটা হচ্ছে আয়ারল্যান্ড, যার ক্যাপিটাল হচ্ছে ডাবলিন। আর এটা হচ্ছে নর্থ আইল্যান্ড, যার ক্যাপিটাল হচ্ছে বেলফিস্ট, ঠিক আছে। এবার যখন এই যে দেখতে পাচ্ছ এটাকে ইংল্যান্ড বলা হচ্ছে, এটা ওয়েলস, এটা স্কটল্যান্ড। যখনই ইংল্যান্ড আর স্কটল্যান্ড মিলিত হচ্ছে একসাথে, ইংল্যান্ড স্কটল্যান্ড আর ওয়েলস যখন মিলিত হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে গ্রেট ব্রিটেন। তাহলে গ্রেট ব্রিটেনের মধ্যে আছে কে? স্কটল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলস মিলে তৈরি হচ্ছে গ্রেট ব্রিটেন। আর যখনই স্কটল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলসের সাথে নর্থ আইল্যান্ড মিলে যাচ্ছে, তখন এটার নাম হয়ে যাচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম। যখনই এই যে তিনজন মিলিত হচ্ছে, মানে স্কটল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলস মিলে তৈরি হচ্ছে গ্রেট ব্রিটেন। আর যখনই স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলসের সাথে নর্থ আইল্যান্ড মিলিত হচ্ছে, সেটাকে বলছে ইউনাইটেড কিংডম। আর যখনই সবাই মিলিত হচ্ছে, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস, নর্থ আইল্যান্ড আর আয়ারল্যান্ড, তখন সেটা হচ্ছে ব্রিটিশ আইলস। মাথায় ঢুকলো? নাম ভুলে যাবে আবার, তাই তো? হ্যাঁ স্যার। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের উপরে তাহলে রুল করেছে কারা? ইংল্যান্ড করেছে, না ব্রিটেন করেছে, না ইউকে করেছে, না কে করেছে, না ব্রিটিশ আইলস করেছে? আমাদের উপর যে এত বছর রুল করে গেছে, সেটা কারা করে গেছে? ইংল্যান্ড। না, আমাদের উপর যে রুল করে গেছে তারা হচ্ছে ব্রিটেন করে গেছে, ঠিক আছে? ব্রিটেন, নট ইংল্যান্ড। কি বললাম, বুঝে গেল? এখানে একটা টাইমে ইংল্যান্ডের রাজা ছিল আর স্কটল্যান্ড, এদের মধ্যে আগে লড়াই হতো। এরপর একটা সময় হয়েছিল যেই সময় ইংল্যান্ডের রাজার কোনো উত্তরাধিকার ছিল না, মেয়ে ছিল। স্কটল্যান্ডের রাজার একটা ছেলে ছিল, ঠিক আছে? তাদের দুজনের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওদের দুজনের ট্রিটি সাইন হয়। ট্রিটি সাইন হওয়ার পরে ডিসাইড করা হয় যে এদের এখান থেকে যে বংশ হবে, তারপরে স্কটল্যান্ড আর ইংল্যান্ড একসাথে হয়ে যায়, এবং তখন এটার নাম হয় ব্রিটেন। এবার ওয়েলস যখন অ্যাড হয়, ঠিক আছে, তখন সেটা হয় যে গ্রেট ব্রিটেন। তারপরে নর্থ আইল্যান্ড অ্যাড হলে তখন সেটা হয় যে ইউকে, ইউনাইটেড কিংডম। বুঝতে পারছি কথাটা? মানে এটা প্রপার হিস্ট্রি আছে। তাহলে ইউকে মানে বুঝতে পারছি কতটা জায়গা ইউকে। তাহলে এই ইউকে হঠাৎ করে এই ক্ষেপণাস্ত্র বানালো কেন? ইউকে বানালো তার কারণ হচ্ছে যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, আমাদের যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, রাশিয়া কার উপরে ব্যবহার করেছিল? ইউক্রেনের সাথে যুদ্ধে ব্যবহার করেছিল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ করার জন্য ইউক্রেন কি করেছিল, ঠিক আছে? ইউকে হেল্প করেছিল। ইংল্যান্ড মানে যেটা আমাদের মানে ইউরোপের বেশিরভাগ দেশ কিন্তু ইউক্রেনকে হেল্প করেছিল। তো যাই হোক, তো ইউক্রেনকে এই যে গ্রেভ হক হাইব্রিড সারফেস টু সারফেস মিসাইল ইউক্রেনকে দিয়েছিল, যেটা যুক্তরাজ্য তৈরি করেছিল, ঠিক আছে? আর এটা স্পিড কিন্তু মারাত্মক ছিল, 2.5 ম্যাক স্পিড এই মিসাইলের স্পিড ছিল, ঠিক আছে? মানে খুব পাওয়ারফুল একটা মিসাইল, ড্রোন, ক্রুজ বা বিমানকে এগুলো নামিয়ে মানে করতে পারে, অ্যাটাক করতে পারে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ খবর। আচ্ছা নেক্সট,
কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কাতারনিয়া ঘাট, কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশ। কোনটা হবে বাবা? উত্তরপ্রদেশ? হ্যাঁ উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ। না, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। ইউপি উত্তরপ্রদেশে অবস্থিত হচ্ছে কাতারনিয়া ঘাট বন্যপ্রাণী অভয়ারণ্য। এবার এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে অভয়ারণ্যটা রয়েছে এটা ইন্ডিয়া আর নেপাল বর্ডারে অবস্থিত, ঠিক আছে? এবার বর্ডারে আছে বলেই কি এর কোনো খবর হয়ে গেছে? না, কারণ হয়েছে এখানে একজন লোকের ডেড বডি পাওয়া গেছে 45 থেকে 50 এজের একটা, সরি লোক বললাম ভুল, একটা হাতির মানে মৃতদেহ পাওয়া গেছে, ঠিক আছে? পুরুষ হাতি 45 থেকে 50 বয়সের একটা হাতির মৃতদেহ এখানে পাওয়া গেছে। এবার কোনো একটা অভয়ারণ্যের মধ্যে যদি হাতির মৃতদেহ পাওয়া যায় সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ খবর, তার কারণ এই অভয়ারণ্যগুলো এদেরকে প্রোটেক্ট করে, তার মানে হাতি শিকার নিশ্চয়ই কেউ করেছে, ঠিক আছে? আর এই যে অভয়ারণ্যটা এটা 1987-এ এখানে প্রজেক্ট টাইগার করা হয়, মানে বাঘ সংরক্ষণ করার জন্য এটাকে প্রজেক্ট টাইগার করা হয়েছিল, ঠিক আছে? আর এটা আমাদের যে খুবই ইম্পর্টেন্ট একটা টাইগার রিজার্ভার রয়েছে, নাম হয়তো আমরা শুনেছি দুধওয়া টাইগার রিজার্ভার, নাম শুনেছিলাম তো? দুধওয়া টাইগার রিজার্ভার, আচ্ছা, তো এটাই দুধওয়া টাইগার রিজার্ভারের একটা অংশ। সেই কারণে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ খবর, এখানে হাতির একটা মৃতদেহ বা ডেড বডি পাওয়া গেছে। আচ্ছা, নেক্সট, প্রত্যেক বছর কোন দিনটিকে বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস হিসাবে পালন করা হয়? ট্যুরিজম। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে 17 ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি দিনটাকে পালন করা হয়, ঠিক আছে, বিশ্ব পর্যটন স্থিতিস্থাপকতা দিবস, যেটা বেসিক্যালি ইন্ডিয়ার ট্যুরিজম, ঠিক আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে বুস্ট করে। এবার এখন দেখো ইন্ডিয়ার সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ট্যুরিজম ইন্ডাস্ট্রি হচ্ছে, কারণ দুবাই ভালো করে দেখিয়ে দিয়েছে যে একটা দেশে ট্যাক্স ফ্রি করলেও কি করে সবচেয়ে মানে অর্থশীল দেশ হওয়া যায়, সেটা দুবাই দেখিয়ে দিয়েছে। সেটা তো ইন্ডিয়া এখন পরে বুঝলেও আস্তে আস্তে ট্যুরিজমের দিকেই যাচ্ছে, তাই তো? ভেরি গুড। নেক্সট, 2025 সালে ব্রিক্স সম্মেলনের আয়োজক দেশ কোনটি? ব্রিক্স কোথায় হবে 2025-এ? ব্রিক্স চীন। না, এটা আমাদের হবে 2025-এ, ঘুরে চলে গেছে ব্রাজিলে, ঠিক আছে? ব্রাজিলে হবে। ব্রিক্সে কে কে সদস্য আছে? ব্রাজিল, তারপর আর ফর রাশিয়া, ব্রাজিল, আই রাশিয়া, ফর ইন্ডিয়া, সি ফর আই ফর ইন্ডিয়া, চায়না, আর সি ফর এস ফর চায়না, এস হচ্ছে সাউথ আফ্রিকা, তাই তো? সাউথ। এরা ব্রিক্সের, ঠিক আছে? তো 2025 সালে ব্রিক্স সম্মেলন হবে কোথায়? ব্রাজিলে। ব্রাজিলের যে ক্যাপিটাল রিও, ক্যাপিটাল রিও ডি জেনারিও, সেখানে আমাদের হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন ব্রিক্সের কতজন মেম্বার আছে? এরাই কি আছে 5 জন, না এখন আরো কেউ অ্যাড হয়েছে? ব্রিক্স এখন মেম্বার 5 জন আর নেই, কিন্তু ব্রিক্স এখন বাড়ছে, বেড়ে এখন 11 জন সদস্য দেশ হয়েছে। তাহলে 1 2 3 2 5 আর 6 জন কোন দেশ? এনি আইডিয়া? এখানে অ্যাড হয়েছে সৌদি আরব, সৌদি অ্যাড হয়েছে, তারপর মিশর মানে ইজিপ্ট, ইজিপ্ট রয়েছে, আর কে রয়েছে? ইউএই সংযুক্ত আরব আমিরাত রয়েছে, আর কে রয়েছে? ইথিওপিয়া রয়েছে, আর ইরান রয়েছে, আর ইন্দোনেশিয়া রয়েছে। তাহলে ব্রিক্সের এখন মেম্বার কতজন? 11 জন সদস্য রয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ। এবার আমি এখানে একটা প্রশ্ন করি যে ব্রিক্সে কবে গঠিত হয়েছিল? ব্রিক্স ব্রিক্স গঠিত হয়েছিল 2009 সালে, কিন্তু তখন
4 জন ছিল। তখন এটার নাম ছিল ব্রিক, BRIC, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। 4 জন ছিল। এস যে সাউথ আফ্রিকা কিন্তু পরে যোগদান করেছে, 2010 সালে সাউথ আফ্রিকা জয়েন করেছে, সেই জন্য তার নাম ব্রিক থেকে হয়ে গেছে ব্রিক্স। মাথায় ঢুকলো? আর এরা তারপরে এখন রিসেন্টলি ধীরে ধীরে আস্তে আস্তে জয়েন করছে। ওকে, মাথায় ঢুকলো? মনে থাকবে আশা করি। আচ্ছা, ওকে, নেক্সট। আচ্ছা, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত? পারাম্বিকুলাম টাইগার রিজার্ভার কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। দেখে মনে হচ্ছে কি এটা কেরালায় অবস্থিত। পারাম্বিকুলার, এন্নাকুলাম, পারাম্বিকুলার, এগুলা মানে কেরলের, ঠিক আছে? তো যাই হোক, এখানে কি হয়েছে, এখানে যে আমাদের দেখো টাইগার রিজার্ভার মানে এখানে বিভিন্ন ধরনের রেকর্ড করা বিভিন্ন প্রাণী দেখা হয়। এখান থেকে 15টা, ঠিক আছে, নতুন প্রজাতি রেকর্ড করা গেছে। প্রায় দেখো প্রত্যেক মানে কিছুদিন ছাড়া ছাড়া আমরা নতুন প্রজাতি কিছু না কিছু আবিষ্কার করি, বিভিন্ন স্পিসিস আমরা করি, প্রচুর অবলুপ্ত হয়ে যাচ্ছে, মানে আমাদের ভাবনার বাইরে স্পিসিস পৃথিবীতে রয়েছে। তো যাই হোক, এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট যে 2009 সালে 2009-এ এটাকে প্রজেক্ট টাইগার করা হয়েছিল, ঠিক আছে? 2009 সালে এখানে টাইগার রিজার্ভার করা হয়েছিল। তো এখানে এই জন্য খুব ইম্পর্টেন্ট বায়োডাইভার্সিটি এখানে দেখা যায়। তো এখানে যেহেতু 15টা এরকম নতুন প্রজাতির আবিষ্কার হয়েছে, সেই জন্য এটা প্রেজেন্টলি মানে নিউজের মধ্যে রয়েছে। আচ্ছা, নেক্সট, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কোন রাজ্য বা কোন দেশ তৈরি করছে? জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মানে বুঝতে পারছি, যদি বেঁকে যাও তোমার পেছন পেছন মিসাইল যাবে। গাইডেড মিসাইল এটা বানাচ্ছে কোন দেশ? অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে কোন দেশ? আমাদের ভারত আছে, ঠিক আছে? ইন্ডিয়া আর আমেরিকা মিলিতভাবে তৈরি করছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ঠিক আছে? এবার জ্যাভলিন কেন নাম দেওয়া হয়েছে? নীরজ চোপড়ার জন্য না, জ্যাভলিন হচ্ছে এই কারণে, এটা ট্যাঙ্কটা হচ্ছে পোর্টেবল, ঠিক আছে? ম্যান পোর্টেবল মানে কি, এটাকে কেউ নিয়ে চলে যেতে পারবে, হাতে বক্সের মতো তুলে নিয়ে চলে যাবে মিসাইলটাকে, ঠিক আছে? নিয়ে গিয়ে যেখানে দরকার সেখানে বসিয়ে উড়িয়ে দেবে। ওকে, আচ্ছা, সংবাদে দেখা গেছে সৌপর্ণিকা নদী কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? এটা আমাদের কোন রাজ্য? ফেমাস স্টেট কর্ণাটকা, ঠিক আছে? কর্ণাটকা রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে সৌপর্ণিকা নদী। এবার এই সৌপর্ণিকা নদী কেন খবরের মধ্যে রয়েছে? এই নদীতে, প্রত্যেক নদীর একটাই সমস্যা, ক্রমবর্ধমান কি দূষণ, তাই তো? এখন নদীর সমস্যা খুব, সাউথ ইন্ডিয়ার বেশি সমস্যা এখন দূষণ, ঠিক আছে? প্রচুর বেশি দূষণ হচ্ছে। তো এই দূষণ হওয়ার জন্য, ঠিক আছে, দূষণ হওয়ার জন্য এখানে এটা খুবই এখন চিন্তাজনক বিষয় হয়ে গেছে সৌপর্ণিকা নদী। আর কর্ণাটকের নদীর সমস্যা প্রচুর, ব্যাঙ্গালোরেরও এই জন্য প্রচুর জলের সমস্যা ধীরে ধীরে হচ্ছে। আর কোনো স্টেটে যদি ধীরে ধীরে জলের সমস্যা হয় আর গভর্নমেন্ট যদি সেটা সলিউশন না করতে পারে, সেই শহর বেশি দিন টিকবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কারণ যত তুমি বড় কিছু যাই রাখো, যদি জলের সমস্যা তুমি মানে সলভ করতে না পারো, এবার সেখানে বলবে হ্যাঁ বসিয়ে দিবে মাটির নিচে। আরে মাটির নিচে মালভূমির উপর বসে আছে, যত বড়ই নিচে ড্রিল করো তুমি জল এত সহজে পাবে না, খুব কষ্টকর ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, এই কারণে এই নদীটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আর এটা বেসিক্যালি নাম করা, এটার মানে মানে আমাদের পৌরাণিক ভাবে এটাকে নামকরণ করা হয়েছে সৌপর্ণিক। সৌপর্ণিক এটা বেসিক্যালি সুপর্ণ নাম থেকে এসছে। এবার সুপর্ণ কার নাম? সুপর্ণ হচ্ছে গরুরের নাম। গরুর কে গো, জানো? গরুর কে? গরুর কে জানো? গরুর কে জানো? গরুর কে? ভগবান বিষ্ণুর বাহন, তাই তো? বিষ্ণুর বাহন তো গরু, নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, খুব খারাপ অবস্থা গো। আচ্ছা, যাই হোক, কি করে গরুর বিষ্ণুর বাহন হলো কেন সেটা আর জিজ্ঞেস করবো না, কারণ এত দূর তো জানবে না। বিষ্ণু যে গরুর যে বিষ্ণুর বাহন সেটাই জানো না যখন।
আচ্ছা, কি আর বলবো। আচ্ছা, পেপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পেপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা অবস্থিত আমাদের কোন রাজ্য? কেরল। কেরল, ভেরি গুড। পেপ্পারা বন্যপ্রাণী অভয়ারণ্য, এটা আমাদের ফেমাস ফর টাইগার রিজার্ভার, ঠিক আছে, টাইগার, বাঘ সংরক্ষণের জন্য এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অভয়ারণ্য। এবার এখানে কেন এতটা গুরুত্বপূর্ণ বা এটা কি হয়েছে, এখানে কেরল সরকার এখানে কি করেছে, এটাকে এইখানে রিয়েল টাইম মনিটরিং করছে, মনিটরিং সিস্টেম চালু করছে। মানে রিয়েল টাইম মনিটরিং মানে এখানে কি হচ্ছে অভয়ারণ্যের মধ্যে, ওটা একদম স্যাটেলাইট থেকে এর উপরে নজরদারি রাখা হবে, ঠিক আছে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। আচ্ছা, কোন শহরটি অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্সের আয়োজন করেছে? অল ইন্ডিয়া ট্রান্সজেন্ডার কনফারেন্স প্রথমবার কোন শহরে হয়েছে এবং দিস ইজ ভেরি লখনৌ। ইনক্রেডিবল। হ্যাঁ, না, ভেরি ইনক্রেডিবল নিউজ, বিকজ প্রথমবার এটা হয়েছে, এটা হচ্ছে আজমির, ঠিক আছে, আজমিরে প্রথমবার, এটা কখনো হয়নি, ট্রান্সজেন্ডারদের এই তো স্বীকৃতি পেল, তারপর তাদের জন্য কনফারেন্স প্রথমবার করা হলো, ঠিক আছে, এটা 10 দিনের একটা কনফারেন্স যেটা আজমিরে এটা করা হয়েছে। কিসের জন্য? অবভিয়াসলি বেসিক্যালি ট্রান্সজেন্ডারদের বিভিন্ন যে সমস্যা হয় সেটা সলিউশনের জন্য এটা করা হয়েছে। এটা বেসিক্যালি একজন যে ট্রান্সজেন্ডার সব থেকে ফেমাস, সেটা হচ্ছে অনিতা বাই, ঠিক আছে, যদি নাম মনে রাখতে পারো বাদ দাও, মনে রাখলে ভালো। তো অনিতা বাই ফেমাস ছিল, তার স্মরণে তিনি ট্রান্সজেন্ডারদের যদি মানে সম্ভব হয়, তোমাদের অত সময় নেই জানি, তালি বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল, ঠিক আছে, সুস্মিতা সেনের, যদি পারো দেখতে পারো, মানে খুবই সুন্দর ওয়েব সিরিজ। তিনি শিক্ষিত ছিলেন এবং তার কারণে ট্রান্সজেন্ডাররা মানে ওইটাতে অনিতা বাইয়ের বায়োপিকের মতোই বলতে পারো, এটা করেছিলেন, তো তার কারণেই ট্রান্সজেন্ডাররা অনেকটা বেশি রেকগনাইজ। আর তার সবচেয়ে বেশি শত্রু কে ছিল জানো? ট্রান্সজেন্ডাররাই সবচেয়ে বেশি তার শত্রু ছিল, কারণ সে তাদের জন্য করছে, আর তাদের কাছ থেকেই মানে আঘাত পেতে হয়েছে বারবার। কারণ তারা তো কি বলতো, বছরের পর বছর দেখে আসছে যে ট্রান্সজেন্ডার মানেই তোমার হচ্ছে টাকা দিবে, মানে বুঝতেই পারছো যে তাদেরকে হচ্ছে ভিক্ষা হাজুরি ভাবে দেওয়া হয়। আর তাছাড়া হচ্ছে তার তো বুঝতেই পারছো ইললিগাল যে মানে সেক্স যেরকম হয়, ঠিক আছে, যাই হোক, যদি জানো তো ভালো, না জানলে জিনিসগুলো দেখবে যে ট্রান্সজেন্ডারদের কিভাবে শোষণ করা হয়, দিস ইজ টু মাচ ইনক্রেডিবল, মানে খুবই খারাপ ব্যাপার। তো যাই হোক, তার বিরুদ্ধে তিনি বহুভাবে তাদেরকে শিক্ষিত করা, এডুকেট করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও তাকে সব থেকে বেশি আঘাত তাদের কাছ থেকেই পেতে হয়েছে। যাই হোক, মিসিং উপজাতি মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? মিসিং উপজাতি ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? মিসিং, এটা আমাদের মণিপুর, ত্রিপুরা। আসাম আর অরুণাচল প্রদেশে, আসাম আর অরুণাচল প্রদেশে মিসিং উপজাতি পাওয়া যায়, ঠিক আছে, এটা আমাদের একটা আদিবাসী গোষ্ঠী রয়েছে। আচ্ছা, সম্প্রতি খবরে দেখা পার্কিনসন রোগ, পিডি, খুব ফেমাস, প্রায় এটা শুনেছ হয়তো, পিডি রোগ, পার্কিনসন রোগ, এটা কি ধরনের ব্যাধি? নিউরো ডিজেনারেটিভ। পার্কিনসন কি ধরনের? নিউরো। নিউরো, বাকিটা কি বলছো, কি মনে হচ্ছে? এটা অবভিয়াসলি নিউরো ডিজেনারেটিভ, একদম নিউরো রোগ, নিউরো ডিজেনারেটিভ রোগ, ঠিক আছে, মানে আমাদের নার্ভের রোগ, নিউরো ডিজেনারেটিভ রোগ, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আমাদের মানে 24OHC হাইড্রক্সি কোলেস্টেরল, এটা বেসিক্যালি যে কোলেস্টেরল হয়, ঠিক আছে, কোলেস্টেরলের বিপাকের কারণে হয়। আর কোলেস্টেরল কেন হয় তো জানো, প্রচুর তেল ঝাল মশলা খাও, হবে সুন্দরভাবে কোলেস্টেরল, স্নায়ুজনিত রোগ অনেক রকম হয়, হাঁটা চালা কাঁপুনি সবকিছু চলবে, ঠিক আছে। আচ্ছা, খবরে দেখা একটু আগে, কিছুদিন আগে, আগের দিনই বলেছিলাম, মণিকরণ তীর্থস্থান কোন রাজ্যে অবস্থিত? কিছুদিন আগেই বলছিলাম।
হিমাচল। হিমাচল প্রদেশ, ঠিক আছে। হিমাচল প্রদেশে অবস্থিত মণিকরণ, ঠিক আছে। ওই কেউ যদি হিমাচল ঘুরতে যাও তাহলে দেখে আসবে মণিকরণ জায়গাটা, ঠিক আছে। আমি গিয়েছিলাম, তো আমি এটা জানি মণিকরণ জায়গাটা ভীষণ সুন্দর। মানে তুমি যদি দিনের বেলা একরকম, রাত্রেবেলা একরকম। দিনের থেকে রাত্রে মানে যখন হালকা চাঁদের আলোতে তুমি যে ভ্যালি যখন দেখবে, মানে টু মাচ অ্যামেজিং, ঠিক আছে। মণিকরণে রয়েছে। এবার মণিকরণটা ফেমাস কিসের জন্য? মণিকরণে যখন যদি যাও তাহলে দেখবে মণিকরণে একটা জায়গা আছে, সেটা হচ্ছে কাসোল, কাসোল ভ্যালি, ঠিক আছে। কাসোল ভ্যালি ফেমাস কেন? সেখানে একটা গুরুদ্বার রয়েছে, ঠিক আছে। গুরুদ্বার মানে শিখদের যে ফেমাস গুরুদ্বার, গুরুদ্বারা রয়েছে। সেখানে হট স্প্রিং রয়েছে, মানে যত শীতেই যাও যখনই যাও সেখানে দেখবে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং রয়েছে, ঠিক আছে। এটা একদম পুরো ধোঁয়ার মতো, মানে দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। মানে ব্রিজ টাইপের করা আছে, এপাশ থেকে ওপাশে ভ্যালি, তার উপরে সবসময় লোকে ফটো তুলছে, সবকিছু আছে। তো যাই হোক, এবার সেখান থেকে হট স্প্রিং এর জলটা একটা জায়গায় সংগ্রহ, মানে একটা জায়গায় বাথটবের মতো করা আছে, বিশাল বড় বাথটব। প্রচুর লোক ওখানে স্নান করে, ঠিক আছে। গুরুদ্বার রয়েছে, ওখানে বসে যে যার করে। তো এই মণিকরণ যে হট স্প্রিং রয়েছে, এবার এটা খুবই তাৎপর্যপূর্ণ, শিখদের দিক থেকে ধর্মীয় তাৎপর্যপূর্ণ রয়েছে। তার কারণ এবার এখানে জলটা কোথা থেকে আসছে, কারণ এখানে যে নদী রয়েছে সেটা হচ্ছে পার্বতী নদী, এখান দিয়ে বয়ে গেছে। সেই নদীটা এবার নিচে এর কারণে সেখান থেকে হট স্প্রিং হিসেবে আসছে। এবার এটাকে উষ্ণ প্রস্রবণের জন্য এই জলটা খুবই উপকারী জল, মানে আমাদের যে বাত হয়, ঠিক আছে, বাতের জন্য বলা হয় খুবই উপকারী এবং রেডিও অ্যাক্টিভ, মানে খুবই, এটা বলা হয় যে এটা টেস্ট আলাদা, খুব, মানে এটা খুব মান্যতা রয়েছে, ঠিক আছে। তো যেহেতু এটা হিন্দু এবং শিখদের এটা তীর্থস্থান, ওখানে তুমি যাবে, গিয়ে দেখবে অনেক, মানে তুমি যদি মানে একটু বোকান খেয়ে যাবে যদি বেশি ফটো টটো তোলো, মানে এর সময় একটু শিখরা ওখানে একটু বকে দেয়, ঠিক আছে। যাই হোক, তো এর পাশাপাশি ওখানে একটা শিব মন্দিরও আছে, ঠিক আছে। যদি মানে এগুলো সব ফুটেজ আমার, মানে গিয়েছিলাম, ছবি টবি তোলা আছে, মানে খুব সুন্দর জায়গাটা। তো যাই হোক, এখানে শিব মন্দির আছে এবং একটা রাম মন্দিরও আছে গুরুদ্বারে। কারণ রাম মন্দির কেন? কারণ শিখদের প্রথম যে প্রধান যে গড, সেটা রামকে বলা হয়। এবার এই যে জলটা, এবার ডিসপিউটের কারণ হচ্ছে এই জলটাকে এখান থেকে কিছু জলকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, জল স্থানান্তর। এবার যখনই তুমি একটা জায়গার জল এরকম নিয়ে যেতে চাইবে, তখন অবশ্যই একটা গন্ডগোল হবে সেখানকার লোকের সঙ্গে। সেটাই হচ্ছে মেন করণের বিষয়। ওকে, মণিকরণ খুব সুন্দর জায়গা। আচ্ছা, নেক্সট, সম্প্রতি প্রধানমন্ত্রী নদীর প্রধান সচিব টু হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে এসেছে মোদিজির সঙ্গে? রাজীব সিনহা। না, এসেছেন আমাদের ফেমাস শক্তিকান্ত দাস। কে গো শক্তিকান্ত দাস, নাম শুনেছ? আরবিআই গভর্নর। হ্যাঁ, আরবিআই গভর্নর। এখন আর নেই, এখন গভর্নর কে আছে? এখন আছে তো নাকি? এখন আরবিআই গভর্নর কে আছে তাহলে? এখন আরবিআই গভর্নর কে আছে? কি অবস্থা, এখনো কি শক্তিকান্ত দাসই আছে ভাবছো? আরবিআই গভর্নর বাবা চেঞ্জ হয়ে গেছে। আরবিআই গভর্নর কে আছে? এখন আছে সঞ্জয় মালহোত্রা। না, আমরা এখনো শক্তিকান্ত দাসের নামটাই জানি, তাই তো? তাই তো, এখনো কি শক্তিকান্ত দাসের নামটাই জানি? এখন সঞ্জয় মালহোত্রার হয়ে গেছে। সঞ্জয় মালহোত্রা কবে থেকে আছে? 11th ডিসেম্বর 2024 থেকে তিনি এখন আরবিআই নতুন গভর্নর। শক্তিকান্ত দাস এর আগের এক্স গভর্নর, এর আগের গভর্নর। মাথায় ঢুকেছে? ওকে, তাহলে তাকে, আমাদের শক্তিকান্ত দাসকে সচিব হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। আর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংকের 25তম গভর্নর ছিলেন। আর সঞ্জয় মালহোত্রা এখন 26তম গভর্নর। ওকে, আচ্ছা, বলে ফেলো দ্রুততম 14,000 রান। আর কি? কোহলি। আর কি, এত রানের কে করেছে? স্মিথ অবসর নিয়ে নিল, তাই তো? স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে অবসর নিয়ে নিয়েছে, তাই তো? যাই হোক, এবার কোহলি কোন ফেমাস কেন?
কোহলি সব থেকে কম ইনিংসে করেছে, 14,000 রান কোহলি করেছে মাত্র 287টা ইনিংসে। আর সেই জায়গায় সচিন তেন্ডুলকার এটা করেছিল 350টা ইনিংসে সচিন তেন্ডুলকার করেছিল। আর সবচেয়ে বেশি বলা নয়, 14,000 রান হচ্ছে কুমার সাঙ্গাকারা করেছিল, তোমার শ্রীলঙ্কার প্লেয়ার সাঙ্গাকারা এটা ছিল 378 ইনিংস। আচ্ছা, কম এতে করেছেন, সেই জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যাই হোক, আয়রন ডোম ভীষণ ফেমাস ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করেছে? এটা বলা ভুল, বহুদিন থেকেই আছে। এটা সেই দেশের সবচেয়ে পাওয়ারফুল ক্ষেপণাস্ত্র, মানে সেই দেশে যদি কেউ ইসরায়েল। ইসরায়েল, ভেরি গুড। আয়রন ডোম মানে তুমি যদি ছাড়ো অটোমেটিক্যালি গিয়ে সেখানে উড়িয়ে দেবে, ঠিক আছে? আয়রন ডোম ইসরায়েলের পাওয়ারফুল। কিন্তু কিছুদিন আগে যখন ইরান অ্যাটাক করেছিল, তখন এবার সবেরই তো এবার দেখো কস্টিং প্রচুর। তো এবার দেখো তুমি একটা জায়গায় তোমার আয়রন ডোম তুমি দিয়ে রেখেছো চারদিকে, যে যদি কোনো মিসাইল আসে সে উড়িয়ে দেবে। এবার তুমি দেখো কতগুলো আয়রন ডোম তুমি লাগাবে, কস্টলি আছে। তুমি হয়তো ধরো 100টা লাগিয়ে রেখেছো। এবার কেউ যদি 150টা মিসাইল তোমার দিকে ছোঁড়ে, তাহলে 100টা আয়রন ডোম 100টা মিসাইলকে তো আটকাবে, তো তার বাকি 50টা কি হবে? সে তো মারবেই, কোনো কথা নেই, তাই তো? এবার প্রত্যেকটা তো এরকম নেই যে 2 টাকা 4 টাকার জিনিস বসিয়ে রেখে দিচ্ছে, অসুবিধা নেই। কস্টলি, ভীষণ কস্টলি, মিলিয়নের কস্ট আছে এগুলো। তো সেই জন্য হচ্ছে আয়রন ডোম ইসরায়েলের বাজেটের প্রচুর অংশ ক্ষতি হয়, ঠিক আছে? আয়রন ডোম ইসরায়েলের সবচেয়ে পাওয়ারফুল মিসাইল, ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ মিসাইল, ঠিক আছে? আয়রন ডোম ভীষণ, সব মারাত্মক মারাত্মক এদের ক্ষেপণাস্ত্র আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সম্প্রতি সংবাদে পাওয়া ব্রাইন পুল কি? ব্রাইন পুল জিনিসটা কি? ব্রাইন পুল কি? আচ্ছা, বলে দিই। ব্রাইনটা হচ্ছে সমুদ্রতলে হাইপার স্যালাইন অক্সিজেন বঞ্চিত দেশ। মানেটা কি? হাইপার স্যালাইন মানে কি? কোনো কিছু হাইপার স্যালাইন মানে কি বলো? প্রচুর অতিরিক্ত লবণ। অতিরিক্ত লবণাক্ত। হাইপার মানে বেশি, ঠিক আছে? অতিরিক্ত। দেখো ডেড সি আমরা বলি, কেন বলি? মানে মৃত জলাশয় কেন বলি ডেড সি? কারণ এত লবণাক্ত হওয়ার কারণে সেখানে কোনো প্রাণী থাকতে পারে না, মানে কোনো প্রাণী থাকতে পারে না। আর ডেড সি, সেখানে যদি কেউ যায় তাহলে সেখানে কি হবে? ভেসে থাকবে। অতিরিক্ত লবণাক্ত হওয়ার কারণে প্লবতা প্রচুর বেশি হয়, সেই কারণে তুমি সেখানে ভেসে থাকতে পারো, ডুববে না, ঠিক আছে? তো অতিরিক্ত লবণাক্ত যেটা আমাদের রেড সি, যে লোহিত সাগর রয়েছে, আমরা অবভিয়াসলি জানি রেড সি অংশ থাকে। তো রেড সির মধ্যে নিচের অংশে যেখানে হাইপার স্যালাইন অক্সিজেন বঞ্চিত হ্রদ রয়েছে, ঠিক আছে? যেটা খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটা আবিষ্কার হয়েছে, যেটা প্রায় তোমার এই যে এটা বেসিক্যালি রয়েছে মেক্সিকোতে, ঠিক আছে? মেক্সিকোতে এটা রয়েছে, ঠিক আছে? মেক্সিকোতে প্রায় 2200 মিটার নিচে, জলতলে 2200 মিটার নিচে এই জলাশয়টা পাওয়া গেছে, ঠিক আছে? আর এখানে লবণের পরিমাণ মানে টু মাছ, 300 গ্রাম পার লিটার। বাবা, 1 লিটার জলে 300 গ্রাম নুন আছে, ঠিক আছে? তো যাই হোক, মানে এখানে বেঁচে থাকা কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়, কোনো মানে এই প্রাণীও এখানে থাকতে পারে না। আচ্ছা, আন্তর্জাতিক অ্যাসপারগার দিবস পালন করা হয় কবে? অ্যাসপারগার দিবস। অ্যাসপারগার কি? অ্যাসপারগার্স মানে কি? অ্যাসপারগার্স মানে যাদের বুদ্ধি প্রচুর হয়, ঠিক আছে? মানে এদের গড় বুদ্ধি প্রচুর হয়। তো যাই হোক, এটা পালন করা হয় 18ই ফেব্রুয়ারি, ঠিক আছে? এটা আগে হতো না, 2007 সাল থেকে ইউনাইটেড নেশনস এটাকে পালন করে, ঠিক আছে? অ্যাসপারগার সিনড্রোম বলা হয়। এটা কি হয়? মানে সেই ব্যক্তির বুদ্ধি হঠাৎ করে এটা এক ধরনের অটিজম, ঠিক আছে? এটা এক ধরনের হচ্ছে অটিজম, রোগটা হয়তো শুনেছো, ঠিক আছে? এটা এক ধরনের অটিজম হয়, অটিজম স্পেকট্রাম হয়। কিন্তু এক্ষেত্রে কিছু কিছু জায়গায় মানে গড় বুদ্ধি মানে উচ্চতর হাই আইকিউ তৈরি হয়। আচ্ছা, নেক্সট। আচ্ছা, ঝুম ইর বিনোনিন্দি বাবা কোন রাজ্যের নৃত্য? ঝুমরই বিনন্দি কোন রাজ্যের নৃত্য?
এটা হচ্ছে আসাম, ঠিক আছে। আসামের একটা ট্রাইবাল ড্যান্স, আমরা হচ্ছে ঝুমই নৃত্য শুনেছি, ঝুমরাই, যা ঝুমুর উৎসব, ঝুমুর উৎসব শুনেছি, ঝুমুর উৎসব, হ্যাঁ স্যার। সেটা এটা হচ্ছে বেসিক্যালি আসামের, ঠিক আছে। আসামের যারা হচ্ছে চা উপজাতি, সেখানে একটা লোকনৃত্য। হুম, আসামের একটা যারা চা, মানে আসাম তো বেসিক্যালি চা এর জন্য রয়েছে, তো এখানে চা যখন ফসল কাটা হয়, চায়ের ফসল কাটা বলতে চা পাতা যখন করা হয়, তখন এরা এভাবে পালন করে। ঝুমুর উৎসব, সেটাকে ঝুমের বিনন্দি বলা হয়। আচ্ছা, সলিগা উপজাতি কোন রাজ্যের অবস্থিত? সলিগা, সলিগা উপজাতি রয়েছে কোথায়? তামিলনাড়ু আর কর্ণাটক, ঠিক আছে। তামিলনাড়ু আর কর্ণাটকে রয়েছে সলিগা উপজাতি। আর বেশি নেই, তিনটা। ভারতের প্রথম বায়োপলিমার প্ল্যান্ট উত্তরপ্রদেশের কোন জেলায় স্থাপন করা হয়েছে? বায়োপলিমার প্ল্যান্ট, এটা চালু করা হয়েছে লক্ষ্মীপুর খেরিতে, আমাদের যোগী আদিত্যনাথ। বায়োপলিমার প্ল্যান্ট, ঠিক আছে। বায়োপলিমার প্ল্যান্ট কারণটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে যে প্ল্যান্ট তৈরি করে, বায়োপলিমার প্ল্যান্ট তৈরি করেছে, যাতে মানে যে জৈব পলিমার, মানে প্লাস্টিকের অল্টারনেটিভ, ঠিক আছে, প্লাস্টিকের অল্টারনেটিভ, প্লাস্টিকের পরিবর্তে, ঠিক আছে, আমরা যেসব জৈব পলিমার ব্যবহার করব, ঠিক আছে, জৈব পলিমার ব্যবহার করব, প্লাস্টিকের অল্টারনেটিভ। প্লাস্টিক কি করে, খুব পরিবেশ দূষণ করে, সেই কারণে আমাদের হচ্ছে এটা প্ল্যান্ট তৈরি করা আছে উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরিতে। আচ্ছা, লাস্ট দুটো কোশ্চেন আছে। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি কোন ধরনের রোগ? স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এটা এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার, ঠিক আছে। জেনেটিক ডিসঅর্ডার মানে এটা আমাদের যে জিনকে দুর্বল করে, জেনেটিক ডিসঅর্ডার। আর কালাক্কাদ মন্ডুন্ডারাই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কেরালা। এটা আমাদের তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে মন্ডুবরাই টাইগার রিজার্ভার, এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর যে পশ্চিমঘাট পর্বতে, ঠিক আছে, এখানে কন্যাকুমারী অভয়ারণ্য, কালাকাড় অভয়ারণ্য আর মন্ডুরাই অভয়ারণ্য, তিনটে অভয়ারণ্যের মধ্যবর্তী অংশ। এটা বেসিক্যালি এখানে পাহাড় রয়েছে একটা, অগস্ত্য মালাই পাহাড়, ঠিক আছে। সেই অগস্ত্য মালাই যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাদদেশে এই অঞ্চল টাইগার রিজার্ভটা রয়েছে। এবং এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বায়ো ডাইভার্সিটি হটস্পট, খুব গুরুত্বপূর্ণ একটা হটস্পট আমাদের এখানে রয়েছে। তো যাই হোক, ফেব্রুয়ারি আমরা টোটাল কমপ্লিট করলাম, ঠিক আছে। ফেব্রুয়ারি আমাদের এখানে টোটাল আমরা কমপ্লিট করতে পেরেছি, মানে এটা আমাদের লাস্ট ফেব্রুয়ারির কোশ্চেন ছিল। তো তোমরা এগুলো একটু ভালো করে পড়বে,